গতকাল আমাদের আলোচনা শুরু হয়েছিল রুদ্রাক্ষ নিয়ে, এবং সেই আলোচনায় রুদ্রাক্ষের খুবই প্রাথমিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম বা কথা বলেছিলাম। তো সেই বিষয়গুলোর মধ্যে খুব সামান্য যে বিষয়গুলো ছিল বা প্রাথমিক যে বিষয়গুলো ছিল সেগুলো ছিল হচ্ছে রুদ্রাক্ষের শাব্দিক মানে, তার অর্থ, তার উৎপত্তি এবং তার প্রকার। আজ তার থেকে আমরা আর এক ধাপ এগোব এবং আরেকটু কিছু রুদ্রাক্ষের সম্পর্কে জানবো বা জানার চেষ্টা করব। তো প্রথমেই একটা জিনিস আমার মনে হলো হঠাৎ যে আপনাদের সঙ্গে আলোচনা করি, সেটি হলো যে আজকে আমরা প্রচুর দেবী দেবতা, তাদের ছবি, তাদের চিত্র, পটচিত্র বা এমনি চিত্র বিভিন্ন সময় আমরা দেখেছি বা দেখে থাকি, এবং কিছু সাধু সন্ন্যাসী, ঋষি, যোগী, মহাযোগী তাদের ছবিও দেখে থাকি। তো অদ্ভুতভাবে একটা জিনিস আমাদের চোখে পড়ে, সেটি হচ্ছে যে যখন কোনো সন্ন্যাসী, সাধু, ঋষি বা যোগী, মহাপুরুষকে আমরা দেখি, তাদের অধিকাংশ লোকেরই বা অধিকাংশ জনেরই গায়ে আমরা দেখি যে তাদের গায়ে রুদ্রাক্ষ তারা ধারণ করেছে। অথচ অনেক দেবতা বা দেবীদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমরা পাই না। ঋষিরা আমরা জেনে এসছি বা দেখে এসছি আদিম যুগ থেকেই যে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেবী বা দেবতাদের থেকেও অনেক বেশি বলশালী বা প্রভাবশালী হয়েছিলেন। তাদের সিদ্ধি লাভ হয়েছিল বা তাদের সাধনার দ্বারা। সেই সাধনা বা সিদ্ধি লাভের পথে এই রুদ্রাক্ষ কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা করে এসছে এতদিন যাবৎ। যার জন্যে আমরা যারা সাধক, যারা ঋষি, যারা যোগী, তাদের কারুরই হাতে বা গায়ে বা গলায় কোনো সময় কোনো দামি পাথর, যেটা আমরা বলে থাকি জেমস্টোনস বা রত্ন, সেগুলো না দেখে থাকলেও রুদ্রাক্ষ কিন্তু খুব সহজেই দেখতে পাই। তো আদিম যুগ থেকেই বা আদিমকাল থেকেই কিন্তু এই রত্ন বা অন্যান্য জিনিসের ব্যবহারের তুলনায় রুদ্রাক্ষের প্রচার এবং প্রসার এটি কিন্তু বিদ্যমান ছিল, এবং সেটি খুব প্রাসঙ্গিক আজকের এই সময়ে দাঁড়িয়ে। তো কালকের মতনই আমি একটু পুরাণের সাহায্য নিয়ে কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাবো, যাতে এই রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ মালা তার মাহাত্ম্যর ছোট্ট একটি বর্ণনা আছে। দেবী ভাগবতমে ঈশ্বর বলছেন যে যেমন পুরুষের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, গ্রহগণের মধ্যে যেমন রবি, নদীদিগের মধ্যে যেমন গঙ্গা, মুনিদিগের মধ্যে যেমন কশ্যপ, অশ্বগণের মধ্যে যেমন উচ্চৈশ্রবা, দেবগণের মধ্যে যেমন ঈশ্বর, দেবীদিগের মধ্যে যেমন গৌরী, তেমনি মালাসমূহের মধ্যে রুদ্রাক্ষই প্রধান। তো এই সামান্য কয়েকটি লাইনেই আমরা বুঝতে পারি যে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালার গুরুত্ব বা মাহাত্ম্য কতখানি। তো কালকে আমরা আলোচনা করেছিলাম যে রুদ্রাক্ষ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, বা যারা ধারণ করেন তারা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তো এই রুদ্রাক্ষ ধারণ করার ক্ষেত্রে বা রুদ্রাক্ষ পুজো অর্চনা, সাধনা, জপ এইসবের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আমরা তাকে ব্যবহার উপযোগী করার জন্যে সেই রুদ্রাক্ষের সিঙ্গেল যে দানা বা বিড যেটাকে আমরা বলি, বা একটা একক রুদ্রাক্ষকে আমরা একটা মালায় গেঁথে নিই আমাদের ব্যবহারের সুবিধার্থে। তো সেই মালা যখন আমরা গাঁথি বা মালা যখন আমরা গাঁথিয়ে আনি বা মালা যখন কিনে আনি যে কোনো দোকান থেকে, সেই মালা ব্যবহারের উপযোগী করার একটি প্রক্রিয়া আছে। তার আগে আসি যে রুদ্রাক্ষ যে বীজটি, সেই বীজটির গঠনটা যেটা হয়, সেই রুদ্রাক্ষের বীজের গঠনের যে কাহিনীটা, তাতে কালকে আমি বলেছিলাম যে রুদ্রাক্ষের মুখ থেকে, ওপরের মুখ থেকে নিয়ে নিচের মুখ, এই
যে বিষয়টি, সেই জায়গাতে রুদ্রাক্ষের মুখ, প্রথম যে মুখ এবং তার যে এন্ড বা টেল, যেটাকে আমরা পুচ্ছ বলছি, সেই মুখ থেকে পুচ্ছ অবধি একটি করে লাইন থাকে রুদ্রাক্ষের গায়ে, এবং সেই লাইনগুলোকে দিয়েই আমরা বুঝতে পারি যে সেই রুদ্রাক্ষটি ঠিক কমুখী রুদ্রাক্ষ। 1 থেকে 21 অবধি আমরা সাধারণত পেয়ে থাকি, এবং তারপরেও আরও আছে। তো যত মুখী রুদ্রাক্ষ বা যতগুলি লাইন তার গায়ে থাকবে, তত মুখী সেই রুদ্রাক্ষটি হবে। এইবার বিষয়ে আসে যে আমরা যখন একটি রুদ্রাক্ষ ক্রয় করতে যাব, আমরা যখন কিনতে যাব দোকান থেকে, বা যদি আমাদেরকে কেউ প্রদান করে বা কেউ দেয়, তাহলে আমাদের কি কি দেখার বিষয় থাকে সেখানে। একটি ভালো রুদ্রাক্ষ বা একটি গুণগত মান যার উন্নত, সেই রকম ধরনের রুদ্রাক্ষ যদি আমরা খুঁজতে যাই, তাহলে প্রথমত কালকে যে বিষয়টি আমি বলেছিলাম, তার প্রথম জিনিস যেটা দেখতে হবে আমাদেরকে, তার আকারটা। তার আকারটা হতে হবে আমলকি ফলের সমান। এটি পুরাণে বলা আছে, শিব মহাপুরাণেও আছে, দেবী ভাগবতমেও আছে, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রেফারেন্সেও আমরা এই জিনিসটাই পাই যে সব থেকে শ্রেষ্ঠ রুদ্রাক্ষের আকারটি হচ্ছে আমলকির মতন, সেটিই হচ্ছে সব থেকে উত্তম। মধ্যম কোনটা? মধ্যম হচ্ছে আমরা যে কুল খাই, সেই কুলের বীজের যে আকার, তার যা সাইজ, সেই সাইজের যদি আমরা রুদ্রাক্ষ পাই, সেটি হচ্ছে মধ্যম। তারপরে হচ্ছে ছোলা বা এই ধরনের কোনো মটর, এই সাইজটা, যেটা এই সাইজ বা এই আকারের যদি কোনো রুদ্রাক্ষ হয়, সেটি হচ্ছে অধম। তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের নিজেদের ব্যবহারের জন্য বা পূজাপাঠের জন্য যখনই কোনো সময় রুদ্রাক্ষ ক্রয় করব, আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা আমলকির যে আকার বা সাইজ, সেই আকারের রুদ্রাক্ষ যেন আমরা ক্রয় করি। এটি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখনই ক্রয় করতে যাব, যদি আমি 2মুখী বা 5মুখী বা 7মুখী ক্রয় করতে যাই, তাহলে আমাকে দেখতে হবে যে সেই দাগগুলি, তাতে যে এক একটি দাগ আছে, 2মুখী হলে 2টি, 5মুখী হলে 5টি, 7মুখী হলে 7টি, সেই দাগগুলো যেন একদম প্রথম মাথা থেকে লেজার দিক অবধি, মানে টেল অবধি বা পুচ্ছ অবধি যেন কমপ্লিট থাকে, সেখানে যেন কোনোভাবে কোনো ভাঙা বা ইনকমপ্লিট লাইন না থাকে। এটি গেল দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে সেই রুদ্রাক্ষটি যেন কোনোভাবে ভাঙা বা খণ্ডিত না হয়, তাহলে কিন্তু সেটি ব্যবহারের অযোগ্য হয়ে গেল। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যে সেই রুদ্রাক্ষতে কোনোভাবে যেন কোনো রকম পোকামাকড়ের খাওয়া বা তার কীট দ্বারা কাটা, এইরকম বিষয় যেন না থাকে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। পোকা লাগা কোনো ফল যেন সেটা না হয়। তো এই 3-4টে জিনিস হচ্ছে খুব প্রাথমিক জিনিস, যেটা আমাদেরকে রুদ্রাক্ষর কেনার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, বা আমাদেরকে যদি কেউ দেয়, আমাদেরকে সেই জিনিসটা দেখে নিতে হবে। তারপরে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই জিনিসটি মাথায় থাকে যে রুদ্রাক্ষ আসল না নকল, কি করে চিনব? তো রুদ্রাক্ষ আসল না নকল, এটা চেনার অনেক রকমের উপায় আমাদের মানুষের তৈরি করা আছে, কিন্তু কোনোটাই যে খুব সঠিক পদ্ধতি তা কিন্তু নয়। অনেকে বলে জলে ডুবে গেলে সেটাই আসল, অনেকে বলে ভাসলে সেটি আসল, অনেকে বলে যে দুটো ধাতুর কয়েন বা প্লেটের নিচে মাঝখানে সেটিকে রাখলে সেটি যদি ঘোরে, দিক পরিবর্তন করে, তাহলে সেটি আসল। এইরকম ধরনের বিভিন্ন যুক্তি বিভিন্ন লোকের আছে। এখন আধুনিক বিজ্ঞানের যুগে আমরা একটা জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এই যে লাইনগুলো, অর্থাৎ রুদ্রাক্ষের গায়ে লাইন হওয়ার কারণে এক একটি কম্পার্টমেন্ট যেটি তৈরি হয়, 5মুখীর ক্ষেত্রে 5টি কম্পার্টমেন্ট, 7মুখীর ক্ষেত্রে 7টি কম্পার্টমেন্ট, 6মুখীর ক্ষেত্রে 6টি কম্পার্টমেন্ট, এই প্রত্যেকটি কম্পার্টমেন্ট বা খোল ধরনের বিষয়টি যেটি, তার মধ্যে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এক একটি করে বীজ তার মধ্যে থাকে। তো এখন আধুনিক বিজ্ঞানের যুগে আমরা যেভাবে সেই রুদ্রাক্ষটির স্ট্রাকচারটা, ইন্টারনাল স্ট্রাকচারটা পরীক্ষা করে দেখতে পারি, সেটি হচ্ছে একটি এক্স-রের মাধ্যমে। সেই হাই রেজলিউশন এক্স-রেটা আমাকে বলে দেবে যে তার ভেতরে ঠিক সেই 6টি কম্পার্টমেন্ট আছে কিনা, এবং 6টি কম্পার্টমেন্টে 6টি বীজ আছে কিনা।
সেইটি একটি খুব সায়েন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা আমাদের এটা বোঝার ক্ষেত্রে যে যে রুদ্রাক্ষটা আমি নিচ্ছি বা ক্রয় করছি সেটি আসল না নকল, বা তার মধ্যে কোনো রকম কোনো ট্যাম্পারিং করা হয়েছে কিনা, সেটা জোড়া দেওয়া রুদ্রাক্ষ কিনা, সেটা কাঠ দিয়ে তৈরি রুদ্রাক্ষ কিনা, সেটা গালা দিয়ে তৈরি রুদ্রাক্ষ কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আমার অনায়াসে আমরা বুঝে যাব। এবং অনেক ক্ষেত্রে যেটি হয় সেটা হচ্ছে যে একটি পাঁচমুখী রুদ্রাক্ষকে তার গায়ে আর্টিফিশিয়ালি মেশিনের দ্বারা বা কলাকুশলীদের দ্বারা আরও 2টো লাইন বা 3টে লাইন বাড়িয়ে দিয়ে সেটি 7মুখী বা 8মুখী রুদ্রাক্ষ করে দেওয়া হয়। বা আরেকটু বেশিতে আমি যদি যাই তাহলে একটা 10মুখী রুদ্রাক্ষকে নিয়ে তাকে আরও 2টো বা 3টে লাইন তার গায়ে বাড়িয়ে সেটিকে হয়তো 12 বা 14মুখী করে দেওয়া হচ্ছে, যার কারণে তার মার্কেট ভ্যালু প্রায় 2 গুণ থেকে 3 গুণের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে আমি বাইরে লাইন বাড়ালেও ভেতরের স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ করতে পারছি না। ফলে যখনই সেটিকে এক্সরেতে ফেলা হবে তখন এটা সহজেই বোঝা যাবে যে সেটি কিন্তু আসলে 10মুখী রুদ্রাক্ষ, 12 বা 13 বা 14মুখী নয়। এইবার আসি আর একটি বিষয়, সেটি হচ্ছে যে এই রুদ্রাক্ষ যখন আমি একক একটি বীজ নিলাম, সেই একক বীজটাকে নেওয়ার পরে আমি তাকে ধারণ করতে পারি বা তাকে পুজোর স্থানে রেখে মন্দিরে রেখে আমি পুজো করতে পারি। এটি গেল একক দানার ক্ষেত্রে। এবার যদি আমি বলি একটি মালার কথা, তাহলে মালা, রুদ্রাক্ষর মালা হচ্ছে বিভিন্ন কম্বিনেশনে তৈরি হয়। কম্বিনেশন অর্থাৎ আমরা 27টি রুদ্রাক্ষর দানা প্লাস 1 মানে একটি মেরু হিসেবে যেটিকে আমরা বলে থাকি সেই হিসেবে হয়, অর্থাৎ 27+1। আর না হলে 54 প্লাস 1 55টি দানার রুদ্রাক্ষ আমরা তৈরি করতে পারি, মালা তৈরি করতে পারি। না হলে 108 প্লাস 1 অর্থাৎ 109টি দানার রুদ্রাক্ষ আমরা তৈরি করতে পারি, মালা তৈরি করতে পারি। এবং এই মালাগুলো যখন তৈরি করা হবে বা রুদ্রাক্ষ দানাগুলো দিয়ে যখন আমরা মালাটা তৈরি করব বা করাবো, যেটাই হোক, প্রত্যেকটি রুদ্রাক্ষের মাঝখানে একটি করে গ্রন্থি দিতে হবে। এবং রুদ্রাক্ষর মালাটা যখন গঠন করা হবে বা যখন সেগুলোকে গিট দেওয়া হবে বা মালাটাকে তৈরি করা হবে, তখন কিন্তু মুখের সাথে মুখ এবং পুচ্ছর সাথে পুচ্ছ, টেল টু টেল, মাউথ টু মাউথ, এইভাবে সেই রুদ্রাক্ষগুলোকে কিন্তু আমাকে মালাতে গাঁথতে হবে, তবেই সেই মালার পূর্ণ এফেক্টটা আমরা পাব। এবার আসি, তো এই রুদ্রাক্ষ মালা গাঁথা তো হলো, আমরা যে কোনো কম্বিনেশনেই গেঁথে থাকি সেটা বা গাঁথিয়ে থাকি, সেটা 27+1 বা 54+1 বা 108+1 যেটাই হোক। এই গাঁথার পরে যে কোনো মালা আমরা সঙ্গে সঙ্গে ধারণ করতে পারি না, বা জপের কাজে ব্যবহার করতে বা পুজো পাঠের কাজে ব্যবহার করতে পারি না, বা উচিত নয় করা। রুদ্রাক্ষ যে বীজটি, সেই বীজটি শিবের, ভগবান শিবের নিজের সৃষ্টি হলেও সেটি মানে পৃথিবীতে যত রকমের এই ধরনের জিনিস আমরা পেয়ে থাকি, আজকে আমরা আমাদের বিভিন্ন কার্যসিদ্ধির জন্যে, বিভিন্ন উন্নতি বা বিভিন্ন ধরনের জাগতিক বা পারমার্থিক যে কোনো রকমের মানে সুখ লাভ করার জন্যে বা ভালো থাকার জন্যে, যে কোনো কারণের জন্যে আমরা বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে থাকি। তার মধ্যে আমাদের গ্রহের যে রত্নগুলো আছে সেগুলো ব্যবহার করে কেউ বা তাবিজ কবচ বা মাদুলি ব্যবহার করে, কেউ বা শেকড়, গাছের শিকড় বা মূল ধারণ করে থাকে। এরকম বিভিন্ন রকমের পন্থা আছে বা উপায় আছে যার দ্বারা আমরা আমাদের চেষ্টা করি আমাদের জীবনকে বা আমাদের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো বা অসুবিধাগুলো সেগুলোকে কাটানোর একটা উপায় বার করতে। সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের নিজের খুঁজে বার করা, বা কিছু কিছু জিনিস অনেক ক্ষেত্রে সেগুলো প্রকৃতিতে থাকার পরেও সেগুলোকে তৈরি করে বা কোনো না কোনোভাবে খনন করে সেই জিনিসগুলোকে মানুষ নিজের ব্যবহারে কাজে লাগায় বা জোগাড় করে তারা ব্যবহার করে থাকে। কিন্তু রুদ্রাক্ষ এমনই একটি বস্তু যেটি কিন্তু ভগবান শিবের
অশ্রু থেকে যেহেতু তার সৃষ্টি, সেটি কিন্তু খুব প্রাকৃতিকভাবে আমাদের জন্যে ব্যবহার উপযোগী হয়ে যায় প্রথম থেকে। একে আর কোনোভাবে কোনো কিছু করার প্রয়োজন পড়ে না আলাদা করে। যেটা করতে হয় সেটি হচ্ছে তার প্রাণ প্রতিষ্ঠা। সেটি প্রাকৃতিক কারণেই সেটি অলরেডি একটি প্রাণবন্ত জিনিস। আমি কালকেও বলেছি যে তার মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো সজীব এবং তার একটি ভাইব্রেশন আছে, সেগুলো কাজ করে। কিন্তু আমরা যখন কোনো বিশেষ পারপাসে সেটাকে ইউজ করতে যাব, আমাদের উচিত তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা। তো সেই প্রাণ প্রতিষ্ঠার বিষয়টাতে যাওয়ার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আজকে সেই রুদ্রাক্ষটাতে আমি যে প্রাণ প্রতিষ্ঠা করব, আমি কি করে বুঝবো বা কি করে জানবো যে সেই বিষয়টা কিভাবে ঘটে। আমরা 1 থেকে 14 মুখী এই রেঞ্জটা যদি ধরি, তাহলে এই প্রত্যেকটি রুদ্রাক্ষের একজন করে অধিপতি দেবতা আছেন। তো আমরা যে মুখী রুদ্রাক্ষই ধারণ করি বা পুজোর কাজে ব্যবহার করি, আমরা যখন প্রাণ প্রতিষ্ঠা করব, প্রত্যেকটি রুদ্রাক্ষে যে অধিপতি দেবতা বা দেবী আছেন তাদেরই প্রাণ প্রতিষ্ঠা কিন্তু আমাকে সেই রুদ্রাক্ষে করতে হবে ব্যবহারের আগে, এবং শোধন করতে হবে। যেহেতু সেটি বিভিন্ন জায়গা ঘুরে আমার কাছে আসছে, আমার ব্যবহারের জন্যে বা পুজোর বিষয়ে ব্যবহারের জন্যে আমাকে কিন্তু তাকে শোধন করে নিতে হবে, তারপরে আমি সেটি ব্যবহার করতে পারবো। তো এই প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি একটি একক বীজের ক্ষেত্রেও প্রযোজ্য এবং একটি মালার ক্ষেত্রেও প্রযোজ্য। মালার ক্ষেত্রে আরও একটি বিষয় হচ্ছে, যখন আমি কোনো মালা জপের বিষয়ে ব্যবহারের জন্যে ব্যবহার করব বলে স্থির করছি, তখন সেই মালাতে যে দেবতা বা দেবীর আমি জপ করব বা করতে চাইছি, তার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু সেই মালায় করতে হবে। অন্যথা ওই মালাটি আমি জপ করাটা শুধুমাত্র একটি রিপিটেশনই হবে। আগে সেই মালায় প্রাণ প্রতিষ্ঠাটা না হলে আমার কিন্তু সেই এফেক্টটা আমি পাবো না, যেটা আমার পাওয়া উচিত ছিল বা পাওয়ার কথা। এই ভুলটা কিন্তু অনেকেই আমরা করে ফেলি, যে একটা মালা বাজার থেকে কিনে আনলাম, ওই খুব স্বাভাবিকভাবে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম, একটু দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম, বা একটু পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে সেটাকে শোধন করে নিলাম এবং পরে নিলাম। এই অবধি করলে কিন্তু সেই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হলো না, সম্পূর্ণ হলো না। আমি একটি দানা ধারণ করি বা একটি মালা ধারণ করি, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার শোধন এবং প্রাণ প্রতিষ্ঠা এই দুটো ব্যাপার থেকেই যাচ্ছে। অন্যথায় সেই জিনিসটা কিন্তু আমার কাজে আসবে না। আমি তাতে জপ করি বা সেটিকে পুজোর জন্য ব্যবহার করে থাকি, বা আমার মন্দিরে রেখে আমি সেটাকে পুজো করে থাকি। এইবার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই মালাটি গাঁথার যে বিষয়টা, সেটা কিভাবে হতে পারে, যেটা বললাম যে প্রত্যেকটি বীজের মধ্যে একটি গাঁঠ বা গিঁট পড়বে, এবং মাউথ টু মাউথ, টেল টু টেল, মুখের সাথে মুখ, পুচ্ছর সাথে পুচ্ছ, এইভাবে সেটি গাঁথা হবে। আরও একটি বিষয় হচ্ছে যে মালায় যে সুতোটি ব্যবহার হতে হবে সেটি রেশমের সুতো, সেটি যথেষ্ট শক্তপোক্ত হতে হবে, এবং সেই সুতোর রং হয় সাদা হতে পারে, নাহলে লাল হতে পারে। অনেকে হলুদ রঙের সুতো ব্যবহার করে থাকে, তবে সাদা আর লালটি ব্যবহার করা বেশি ভালো। এইবার যেটা আসি বিষয়, সেটা হচ্ছে যে এই রুদ্রাক্ষের মালায় জপ করার যে বিষয়টি, আজকে মালা প্রচুর বাজারে পাওয়া যায়। তুলসীর মালা পাওয়া যায়, হরিদ্রা কাঠের মালা পাওয়া যায়, পদ্মবীজের মালা পাওয়া যায়, বৈজন্তী মালা পাওয়া যায়, কুশমালা পাওয়া যায়। এই রকম বিভিন্ন রকমের মালা আজকে এই বাজারে আমরা দেখতে পাই, বা বিভিন্ন লোক বিভিন্ন মানুষ তারা কিন্তু সেই মালাগুলোকে বিভিন্ন কাজে বা বিভিন্নভাবে জপের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, ব্যবহার করে থাকি। কিন্তু এর আগেও যেটা বললাম বই থেকে পড়ে, সেই একই কথা আবার বলছি, যে এই সবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালায় সহস্র গুণ ফল পাওয়া যায়, যেটি অন্য মালায় কিন্তু পাওয়া যায় না। এতটা পাওয়া যায় না, হয় অবশ্যই হয়, কিন্তু তার পরিমাণ অনেক কম। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে রুদ্রাক্ষ মালা, এবং সব থেকে
মজার বিষয় যেটা, সেটা হচ্ছে রুদ্রাক্ষমালা যে কোনো দেবতা বা দেবীর জপের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এখানে কোনো রকম বিধিনিষেধ নেই। আজকে আমি বিষ্ণুর জন্যে তুলসী মালার পরিবর্তে যদি আমি মনে করি আমি রুদ্রাক্ষের মালা জপ করব, প্রশস্ত। আজকে যদি আমি দুর্গা ঠাকুরের নাম জপ করি রুদ্রাক্ষ মালায়, সেটিও প্রশস্ত। আজকে আমি যদি গণেশ ঠাকুরের নাম জপ করি রুদ্রাক্ষ মালায়, সেটিও প্রশস্ত। তো রুদ্রাক্ষের মালার জপের ক্ষেত্রে কিন্তু সর্বোত্তম, এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ। এবার আসি রুদ্রাক্ষর অধিপতি দেবতা বলে আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বলেছিলাম যে প্রত্যেকটি রুদ্রাক্ষর একটি করে অধিপতি দেবতা বা দেবী আছেন। তো সেই অধিপতি দেবতারা হলেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মুখ, যত মুখ সেই অনুযায়ী তাদের প্রত্যেকটির অধিপতি দেবতা বা দেবী আছেন। এবং এছাড়াও আমাদের যে 12টি রাশি, 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র, এই অনুযায়ীও আমাদের রুদ্রাক্ষের ভাগ আছে, যে কোন রুদ্রাক্ষটি কোন নক্ষত্র জন্যে, মানে কোন নক্ষত্রের জন্ম নক্ষত্রের মানুষ, কোন জন্মরাশির মানুষ ব্যবহার করতে পারেন, বা কোন কোন গ্রহের ক্ষেত্রে কোন কোন রুদ্রাক্ষ আমরা ব্যবহার করতে পারি, এবং অধিপতি দেবতা অনুযায়ী আমরা কোন কোন রুদ্রাক্ষ ধারণ করলে কোন দেবতার ক্ষেত্রে সেই রুদ্রাক্ষগুলি ধারণ করা যেতে পারে বা তাদের কৃপা লাভ করার জন্য আমরা ধারণ করে থাকতে পারি। তো আমি শুরু যদি করি অধিপতি দেবতার ক্ষেত্রেই যদি বলি, তাহলে একমুখ বা একমুখী রুদ্রাক্ষ হচ্ছে সাক্ষাৎ শিবস্বরূপ। দ্বিমুখী রুদ্রাক্ষ হচ্ছে অর্ধনারীশ্বর বা শিব পার্বতী বা দেব দেবী স্বরূপ। তিনমুখী যে রুদ্রাক্ষটি সেটি হচ্ছে অনল বা অগ্নিস্বরূপ। চতুর্মুখী রুদ্রাক্ষ সেটি ব্রহ্মা। পঞ্চম বা পাঁচমুখী রুদ্রাক্ষ হচ্ছে কালাগ্নি রুদ্রস্বরূপ। ছয়মুখী যে রুদ্রাক্ষ সেটি হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর বা কার্তিক ভগবান, তার স্বরূপ। সপ্তমুখী রুদ্রাক্ষ হচ্ছে অনঙ্গ স্বরূপ। অষ্টমুখী রুদ্রাক্ষ হচ্ছে বিনায়ক স্বরূপ। নবমুখ রুদ্রাক্ষ হচ্ছে সাক্ষাৎ ভৈরব স্বরূপ। দশমুখ রুদ্রাক্ষ বা দশমুখী রুদ্রাক্ষ হচ্ছে জনার্দন স্বরূপ, অর্থাৎ শ্রী বিষ্ণু বা হরি। 11 মুখ রুদ্রাক্ষ হচ্ছে একাদশ রুদ্র স্বরূপ। দ্বাদশমুখী রুদ্রাক্ষ হচ্ছে দ্বাদশ আদিত্য স্বরূপ। 13 মুখী রুদ্রাক্ষ হচ্ছে কামদেব স্বরূপ। এবং চতুর্মুখী রুদ্রাক্ষ হচ্ছে আবার সেই সাক্ষাৎ শিব স্বরূপ। তো এই 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষের ভাগ এইভাবে আমরা, বা 14 মুখী রুদ্রাক্ষ অবধি আমরা এই দেবী দেবতা, অধিপতি দেবী বা দেবতাদেরকে আমরা পাই। এইবার পুরাণ বা বিভিন্ন আগেকার গ্রন্থে কিন্তু আমরা গ্রহের সাথে সরাসরি কোনো রুদ্রাক্ষের সম্পর্ক পাই না। সেই অর্থে এই গ্রহের সাথে এই সম্পর্কটা স্থাপন হয়েছে অনেক পরবর্তীকালে। আমরা যেটা পেয়ে এসছি বা পেয়ে থাকি সেটি হচ্ছে বিভিন্ন অধিপতি দেবতা বা দেবীদের সঙ্গে আমাদের রুদ্রাক্ষের পরিচয় বা তার অধিপতি দেবতা বা দেবী হিসেবে তাদের ব্যাখ্যা বা তাদের দুজনের মধ্যে যে মানে কোন অধিপতি দেবতা সেই রুদ্রাক্ষের মধ্যে বাস করে তাদের পরিচয়টা আমরা পেয়ে এসেছি। এবং প্রাণ প্রতিষ্ঠার যে বিষয়টি বলছিলাম সেই ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি কাজ করে, যে আজকে যখন আমরা প্রাণ প্রতিষ্ঠা করব একটি রুদ্রাক্ষে, তখন কিন্তু সেই দেবতা বা সেই দেবীকেই আমাকে তার সেই রুদ্রাক্ষের মধ্যে সেই প্রাণ প্রতিষ্ঠাটি করতে হবে, তবেই আমরা সেই জিনিসটাকে মানে আসল কথা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা সেই রুদ্রাক্ষটাকে জাগানো। এবং যত আমরা তার তার পাওয়ারটাকে এনহ্যান্স করতে পারবো বা জাগাতে পারবো, তত ভালোভাবে সেই রুদ্রাক্ষটা কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ করবে এবং তার এফেক্টটা আমরা পাবো। তো আজকে আমরা যে যে বিষয়গুলো এখন শুনলাম বা জানলাম, তার মধ্যে আমরা পেলাম হচ্ছে রুদ্রাক্ষ বীজ হিসেবে তার কি কি থাকে বা তার স্ট্রাকচার বা তার গঠন, বা কোন রুদ্রাক্ষটি ভালো বা উত্তম বা অধম, এবং রুদ্রাক্ষের মালা, তার মাহাত্ম্য, এবং রুদ্রাক্ষ অনুযায়ী আমার কোন কোন অধিপতি দেবতা বা দেবী তার মধ্যে বিরাজ করে সেই বিষয়গুলি। এর পরবর্তী বিষয়
এপিসোড ইয়েতে আমরা আলোচনা করব রুদ্রাক্ষের আরও বিস্তারিত বিষয় নিয়ে। সঙ্গে থাকুন।